আমি ক্লাস 8-এর টিচার। এক ছাত্রী প্রতিদিন আমার কাছে এসে বলতো, স্যার আপনার বিয়ে আমার সাথে হবে। আমি প্রথম তার কথাকে গুরুত্ব দিতাম না, কিন্তু প্রতিদিন একই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে ওর বাবার সাথে কথা বলতে ওদের বাড়িতে গেলাম। কিন্তু সেখানে গিয়ে ওর মাকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কেননা আমার নাম পার্থ। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির সন্তান। আমার ফ্যামিলিতে আমি ছাড়া আমার এক বোন, ভাই আর আমার মা বাবা ছিল। আমি বাড়ির সবচেয়ে বড় ছেলে। আমার বাবা একটা বড় ফ্যাক্টরিতে ম্যানেজারের চাকরি করতেন। কাজ খুব বেশি হওয়ার কারণে তার বেতনও ভালোই ছিল। কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, এই কারণে আমার চাকরি পাওয়া দরকার। আমি MA পাস, এই কারণে খুব সহজেই আমি একটা বেসরকারি স্কুলে টিচারের চাকরি পেয়ে গেলাম। আমি এই চাকরিটা করতে তো চাইতাম না, কিন্তু কতদিন আর বাবার টাকায় নিজের খরচ পূরণ করব। এখন আমি যুবক হয়ে গেছি, তাই আমার একটা চাকরির দরকার। আর আমি একটা বেসরকারি স্কুলে চাকরি পেয়েও গেলাম। বাবার কাজ খুব ভালোই চলছিল, আর আমিও ভালোই স্যালারি পাচ্ছিলাম। এই কারণেই আমাদের বাড়িতে কোনো জিনিসেরই অভাব থাকলো না। আমাদের জীবন খুব আনন্দের সাথেই কাটছিল। আমি স্কুলে ক্লাস 8-এর বাচ্চাদের পড়াতাম। স্কুলে নতুন অ্যাডমিশন শুরু হয়েছিল। বাচ্চাদের জন্য নতুন ক্লাস আর নতুন ভর্তি হওয়া বাচ্চাদের জন্য সব কিছুই নতুন। স্কুলে চাকরি করা আমার 1 বছর হয়ে গেছে। আমাকে ক্লাস 8-এর দায়িত্ব দেওয়া হয়েছিল। এই ক্লাসে 50টার মতো বাচ্চা পড়তো। আমাদের স্কুল উচ্চ মাধ্যমিক অবধি ছিল, আর ছেলে মেয়ে একসাথেই পড়তো। আমি কখনোই বাচ্চাদের উপরে রাগ করিনি, তাদের সব সময় ভালোবেসেই পড়াতাম। এই কারণে বাচ্চারা আমাকে তাদের ফেভারিট টিচার মনে করতো। একদিন আমি ক্লাসের বাচ্চাদের খাতা চেক করছিলাম, তখনই একটা মেয়ে আমার কাছে এলো। মেয়েটির বয়স 14+ হবে। আমি মনোযোগ সহকারে আমার সামনে রাখা খাতা চেক করছিলাম। ওই সময় হঠাৎ ওর কথা শুনে আমি চমকে উঠলাম। ওর দিকে তাকিয়ে আমার মনে হলো হয়তো আমার শুনতে কিছু ভুল হয়েছে। তাই আমি ওকে জিজ্ঞেস করলে ও আবার বলতে লাগলো, স্যার আমার বিয়ে আপনার সাথে হবে, আর আপনি আমার বর হবেন। ও পরপর একই কথা দুবার বলায় আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে থেকে গেলাম। ও এমন নির্ভীকভাবে কথাটা বলছিল যেন ওর কথা সত্যি হয়ে যাবে। আমি ওকে বললাম, তুমি এসব কী বলছো? ওর নাম দীপ্তি, খুব সরল একটা মেয়ে। ও আমাকে আবার বলল, স্যার আপনার বিয়ে আমার সাথেই হবে, আমি আপনার বউ হব, আর আপনি আমার বর। ও আরেকবার যখন এই কথাটা বলল, তখন আমি খিলখিল করে হেসে ফেললাম। আমি ওর কথাকে ইয়ার্কি ভেবে ইগনোর করে দিলাম। ওকে বকলাম না, বরং ওর কথাকে ইগনোর করে ওকে ওর জায়গাতে ফেরত পাঠিয়ে দিয়ে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ও বাচ্চা মেয়ে, এই কথা ভেবে আমি ওকে ইগনোর করে দিয়েছি। কিন্তু এরপরে আমি যখনই ওকে দেখতাম, তখনই ওর বলা কথাগুলো আমার মাথায় ঘুরতে থাকতো। দীপ্তি পড়াশোনায় খুব ইন্টেলিজেন্স ছিল, এই কারণেই ও বাকি টিচারদের মতো আমারও নজরে ছিল। আমার পড়ানোর একটা নীতি এই ছিল যে আমি সব বাচ্চাকে সমান নজরে দেখতাম, আর তাদের সাথে একই রকম ব্যবহার করতাম। কোনো বাচ্চাকেই তার বুদ্ধি দিয়ে টিপ্পনি কাটতাম না, কেননা আমি নিজেই এই রকম সময়ের মধ্যে দিয়ে পার হয়েছি। তাই আমি জানতাম টিচার যখন ব্যঙ্গ করে তখন খুব খারাপ লাগে। তাই তো আমি সবসময় এই জিনিসটা মাথায় রাখতাম। আমি ওই বাচ্চা মেয়েটার কথা ইগনোর করে দিয়েছিলাম। ভেবেছিলাম ও বাচ্চা মেয়ে, তাই ওর এই সব কথাকে সিরিয়াসলি নেওয়ার কোনো মানেই হয় না। তবে ওর সরল মুখের এই কথাকে আমি অবশ্যই এনজয় করতাম। ছুটির সময় আমি স্কুল থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম, যাতে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আরাম করতে পারি। কিছু সময় পরেই আমি বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে খাবার খেলাম, আর তারপরে নিজের ঘরে গিয়ে দুপুরের ঘুম দেওয়ার জন্য শুয়ে পড়লাম। কিছু সময় পরেই ঘরের দরজা খোলার আওয়াজে চোখ খুলে দেখলাম আর কেউ না, আমার মা ঘরে আসছে। মাকে দেখে আমি সোজা হয়ে বসলাম। মা ভেতরে এসে আমার পাশে বসে পড়লেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, কি হলো মা, তুমি তো শুয়েছিলে? মা আমার প্রশ্ন শুনে বলতে লাগলেন, হ্যাঁ শুয়েছিলাম, কিন্তু আমার তোর সাথে একটা দরকারি কথা বলার আছে, তাই তোর ঘরে এলাম। মায়ের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম যে মায়ের আমার সাথে এমন কি জরুরি কথা আছে যে সে নিজের দুপুরের ঘুম ছেড়ে বলতে এসেছে। আমি খুব চিন্তিত হয়ে মাকে বললাম, হ্যাঁ মা বলো, কি বলবে? আমাকে চিন্তিত দেখে মা হাসতে লাগলেন, আর আস্তে করে আমার হাত ধরে বললেন, তোকে খুব দরকারি একটা কথা বলতে হবে, কেননা তোর বাবা তোর জবাব জানতে চায়। মা যেভাবে এই কথাটা বলল তাতে আমি আরও চিন্তায় পড়ে গেলাম, আর চিন্তিত মুখে মায়ের দিকে তাকিয়ে রইলাম।
মা বলল যে আসলে তোর বিয়ের বয়স হয়ে গেছে আর আমরা তোর বিয়ে দিতে চাই, সেই জন্যেই আমরা তোর জন্য একটা মেয়ে দেখে রেখেছি। এখন আমি তোর জবাব জানতে এসেছি, যাতে আমরা মেয়ের বাবা মার সাথে কথা এগোতে পারি। মেয়েটা খুব ভালো আর পড়াশোনাও জানে, আর তাদের বাড়ির অবস্থাও ভালো। তোর বাবার তাদের ফ্যামিলি খুব পছন্দ হয়েছে, আর আমারও মেয়েকে খুব পছন্দ হয়েছে। এই কারণে আমি তোর মত জানতে এসেছি, যাতে তোকে দেখানোর জন্য তাদেরকে আমরা বাড়িতে ডাকতে পারি। আমি মাকে বললাম, মা আমি এখনই বিয়ে করতে চাই না, এখনও আমার চাকরি করা 1 বছরও হয়নি। এখন আমি ইনকাম করে আগে কিছু টাকা পয়সা জমাতে চাই, তারপরে বিয়ে করব। মা বললেন, বাবা নিজের মায়ের দিকেও একটু খেয়াল করো, বাড়ির সমস্ত কাজের বোঝা আমার উপরে। এখন আমার এই শরীরে এত শক্তিও নেই যে আমি বাড়ির সমস্ত কাজ করতে পারবো। সারাদিন তোর বোন স্কুল আর টিউশনিতে ব্যস্ত থাকে, আর আমি বাড়িতে একলা থাকি। বাড়িতে বৌমা এলে আমার সাথে থাকবে, আর তাতে আমার মনটাও ভালো থাকবে। আমি জীবিত থাকতে থাকতে আমার নাতি নাতনির মুখ দেখতে চাই। মায়ের সমস্ত কথা শোনার পরে আমি মায়ের দিকে অবাক হয়ে তাকালাম, আর মাকে বললাম, এটা তুমি কী রকম কথা বলছো? হঠাৎ আমার সেই মেয়ে দীপ্তির কথা মনে পড়ে গেল, যে আজকেই আমাকে বলছিল যে আমার বিয়ে ওর সাথে হবে আর আমি ওর বর হব। তখন আমি ওর কথা শুনে হেসে দিয়েছিলাম, কিন্তু এখন সত্যিই আমার বিয়ের কথা চলছে। মা বলতে লাগলো, কী এত ভাবছিস? আমাকে তাড়াতাড়ি বল, যাতে মেয়ের বাড়িতে তাড়াতাড়ি খবর দিতে পারি। মায়ের কথায় আমি চট করে বাস্তবে ফিরে এলাম। মাকে বললাম, না না কিছু না, আমি অন্য কিছু ভাবছিলাম। তোমাদের যা ঠিক মনে হয় তোমরা তাই করো। আমি আবার বাবা মাকে খুব ভালোবাসতাম, আর তাদের এই সিদ্ধান্তের উপরে খুব খুশিও ছিলাম। আমি তাদেরকে বলেই দিয়েছিলাম যে তোমরা আমার জন্য যা সিদ্ধান্তই নেবে আমি তাতেই রাজি। আমি জানতাম যে আমার বাবা মা আমার জন্য কখনোই কোনো খারাপ সিদ্ধান্ত নেবে না। এই কারণে আমি সবসময় নিজের বাবা মায়ের সমস্ত সিদ্ধান্তের মান রাখতাম। আমার মা আমার সিদ্ধান্ত শুনে খুব খুশি হয়ে আমাকে অনেক আশীর্বাদ করে নিজের ঘরে চলে গেল, আর যাওয়ার সময় আমাকে বলছিল, তুই আরাম কর। আমি মায়ের এই সমস্ত কথা চিন্তা করতে করতে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। আমি আমার বাবা মায়ের বড় ছেলে, এই কারণে তারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত। আমি আমার 2 ভাই বোনকে সেই স্কুলে অ্যাডমিশন করে দিয়েছি যেখানে আমি চাকরি করতাম। যদিও আমি টিচিংয়ের কাজে ঢুকেছিলাম, কিন্তু আমি অন্য কাজ করতে যাইতাম। আমি ভেবে রেখেছি যে যখনই আমি অন্য কোনো ভালো চাকরি পেয়ে যাব, তখন আমি টিচিং ছেড়ে দিয়ে সেই কাজে লেগে যাব। স্কুলে চাকরি করা আমার 1 বছর হয়ে গেল। আমার বাবা মার উপরে খুব খুশি ছিল, কেননা আমি নিজের সামর্থ্যের উপর আমি এই চাকরি পেয়েছি। আমি বাচ্চাদেরকে খুব ভালোবেসে পড়াতাম। আমি কখনোই বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করতাম না। স্কুলের সমস্ত স্টাফ আমার সম্মান করত, আর সমস্ত ছাত্রছাত্রীরাও আমাকে খুব সম্মান করত। আমার বাবা আমার উপরে খুব খুশি হয়েছিল যে আমি তাড়াতাড়ি নিজের দায়িত্ব বুঝে নিয়েছি। এখন আমি ক্লাস 8-এর পার্মানেন্ট টিচার, আর 8-এর বাচ্চাদের পড়াতাম। আজকে আবার দীপ্তি আমার কাছে এসে খুব নির্ভীকভাবে আমাকে বিয়ের কথা বলতে লাগলো। আমি আজকে আবারও হেসে উড়িয়ে দিলাম। আমি এটাই ভাবলাম যে ও বাচ্চা মানুষ, আর প্রায় বাচ্চারা এরকম কথা বলেই ফেলে। আমি আমার বাবা মাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিয়েছি, আর মেয়ের বাড়িতেও আমার উত্তর পৌঁছে গেছে। মা বলছিল যে কিছুদিন পরেই মেয়ের বাড়ির লোকেরা আমাদের বাড়িতে আমাকে দেখতে আসবে, যাতে আমি হেসে মাথা নাড়িয়ে দিলাম। পরের দিন আবার আমি স্কুলে 8-এর বাচ্চাদের পড়াচ্ছিলাম। তখনই হঠাৎ ওই মেয়ে দীপ্তি আমার কাছে এলো আর বলতে লাগলো, স্যার আমার বিয়ে আপনার সাথে হবে, আর আপনি আমার বর হবেন। আমি আজকেও ওর মুখে একই কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলাম, কিন্তু আমি আবার হেসে ওর কথাটা উড়িয়ে দিলাম যে ও বাচ্চা মানুষ, আর ও না বুঝেই এই সব কথা বলছে। দীপ্তি আমাকে এই কথা বলে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর আমি অন্যান্য বাচ্চাদের নিয়ে এত বিজি হয়ে গেলাম যে ওর কথা ভুলেই গেলাম। কিন্তু কয়েকদিন দেখার পরে আমি ভালোভাবেই বুঝতে পেরেছি যে এই মেয়ে নিজের কথায় একদম পাক্কা ছিল, কেননা ও প্রতিদিনই আমাকে এসে একটাই কথা বলতো যে আমার বিয়ে আপনার সাথেই হবে, আর আপনি আমার বর হবেন। প্রথম প্রথম আমি ওর কথা হেসে উড়িয়ে দিতাম, কিন্তু কতদিন আর এই রকম করা যায়, কেননা এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। মনে হতো যে কোনো দিন ওর উপরে আমি আমার রাগ ঝেড়ে দেব। আমি বুঝতে পারছি না প্রতিদিন ও একই কথা কেন আমাকে বলছে, আর তাও বিনা কারণে। আমি একদিন ওকে রাগী চোখে বুঝিয়ে দিয়েছিলাম যে ও যেন আর কখনো এরকম কথা না বলে, কিন্তু ও কিছু বুঝতেই চাইছে না। ও আবারও সেই একই কথা প্রতিদিন রিপিট করে যাচ্ছিল।
যখন আমি তার কথায় আরও বেশি বিরক্ত হয়ে গেলাম, আর আমি ওর কথার কোনো সলিউশন দেখতে পাচ্ছিলাম না যে কিভাবে এই বাচ্চা মেয়েটাকে এই সমস্ত কথার থেকে দূরে রাখব। আমি আমার স্কুলের অন্য কোনো টিচারকেও এই কথাটা বলতে পারছিলাম না, কেননা আমি জানতাম আমার কথা শুনে তারা একই কথা বলবে যে ও বাচ্চা, অবুঝ, তাই ওর কথা ইগনোর করো। কিন্তু আমি ওকে বাচ্চা ভেবে ওর কথা এড়িয়ে যেতে পারছিলাম না। আর ওর একই কথা প্রতিদিন শুনতে শুনতে আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম। সেদিনও আমি চেয়ারে বসে ক্লাসে বাচ্চাদের খাতা চেক করছিলাম। তখন ও আবার আমার কাছে এলো আর সেই একই কথা রিপিট করলো, যেটা ও প্রতিদিনই করতো। কিন্তু আজকে আমার সহ্য হলো না। ওর উপর আমার রাগ এসে গেল, যদিও ও ওর সরল মুখ নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিল। আমি প্রথমে ওকে ভালোবেসে বুঝালাম যে দীপ্তি, বাচ্চারা এরকম কথা বলে না, কিন্তু তারপরেও ও সেই কথাই বলল। এখন এই কথা বলতে আমি ওর উপরে আরও বেশি বিরক্ত হয়ে গেলাম আর ওকে আচ্ছা করে বকে দিলাম আর বললাম, কালকে তুমি তোমার বাবাকে স্কুলে নিয়ে আসবে। আমি রেগে ওকে এই কথাই বললাম। তখন ও বলতে লাগলো, স্যার আমার বাবা স্কুলে আসতে পারবে না। আমি ওর বাবাকে স্কুলে ডাকতে চাইছিলাম যাতে ওর এই ব্যবহারের ব্যাপারে ওর বাবার সাথে কথা বলতে পারি। আর সে নিজের মেয়েকে বোঝাবে যে বাচ্চাদের মুখে এই ধরনের কথা মানায় না। ও আমার কথা তো মানছে না, কিন্তু নিজের বাবার কথা অবশ্যই মেনে নেবে। ও পুরো অবুঝ চেহারা নিয়ে এ কথা বললে আমি ওকে বললাম, আসতে পারবে না মানে কি? ওর না বলাতে আমার খুব রাগ হয়েছিল, কিন্তু আমি কোনো রকমভাবে নিজেকে রাগকে কন্ট্রোল করে নিলাম আর ভালোভাবে ওকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কেন স্কুলে আসতে পারবে না? দীপ্তি বলতে লাগলো, স্যার আমার বাবা নিজের পায়ে চলাফেরা করতে পারে না, আপনি আমাদের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে নেবেন। ওই বাচ্চা মেয়েটা এমনভাবে কথাটা বলল যে আমি অবাক হয়ে গেলাম। তার মানে ওর বাবা পঙ্গু। আমার বিশ্বাস তো হচ্ছিল না, কিন্তু ও এতটাও বড় না যে এত বড় মিথ্যা বলবে। নিশ্চয়ই ওর বাবা পঙ্গু, তাই ও এই কথা বলছে। আমি ওর কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম, কেননা আমি ওর বাড়ি গিয়ে ওর বাবার সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। আর এখন স্কুল ছুটি হওয়ার পরে আমি ওর সাথে ওর বাড়িতে যাচ্ছি। স্কুল ছুটি হওয়ার পর আমি জরুরি কাগজের ফাইল উঠিয়ে স্কুল থেকে বাইরে বেরিয়ে এলাম। দীপ্তি আমার সাথেই ছিল, কেননা আমার সাথে সাথে ওরও মনে হচ্ছিল যে আমি ওর বাড়িতে ওর পঙ্গু বাবার সঙ্গে দেখা করতে যাব। রাস্তা আর গলি দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট পরে আমরা ওদের বাড়িতে পৌঁছালাম। বাড়িটা খুব বেশি বড় না, বরং খুব ছোট আর পুরনো। আমি দীপ্তির সাথে ঘরের ভিতরে ঢুকলাম। বাড়ির দেওয়াল অদ্ভুত আর পুরনো টাইপের কোনো ভৌতিক সিনেমার মতো মনে হচ্ছিল, যেটা দেখে আমি কিছুটা টেনশনে পড়ে গেলাম। তারপর এদিক ওদিক তাকিয়ে দীপ্তির বাবাকে দেখতে চাইলাম, কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছিল না। এক ঘর থেকে দ্বিতীয় ঘরে, তারপরে বারান্দা, রান্নাঘর, পুরো বাড়িতে দেখার পরেও আমি না তো দীপ্তির বাবা আর না তো ওর মাকে দেখতে পেলাম। দীপ্তি বলেছিল যে ওর বাবা পঙ্গু। যদি ওর বাবা পঙ্গু হয় তাহলে সে কোথাও যেতে পারবে না, তাহলে তো তার বাড়িতেই থাকা উচিত। কাউকে কোথাও না দেখতে পেয়ে আমি দীপ্তিকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবা কোথায়? হঠাৎ সে বলল, আমার বাবা সামনের ঘরে আছে। আমি সেই ঘরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কেননা ওই ঘরে আমি আগেই দেখে নিয়েছি ঘরটা পুরো খালি, একদম সিম্পল ঘর, আর ঘরের মধ্যে কেউ ছিল না। না জানি দীপ্তি আমাকে কার বাড়িতে নিয়ে এসেছে। যাই হোক, দীপ্তির বলার পরে আমি আবার ওই ঘরে গেলাম। ভাবলাম আর একবার দেখতে কোনো অসুবিধা নেই। যখন আমি সেই ঘরের মধ্যে পা রাখলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে গেল, কেননা আমি ঘরের ভিতর ঢুকতেই পেছন থেকে একটা মহিলার কথা বলার আওয়াজ পেলাম। পিছন ফিরে মহিলাকে দেখে আমি হঠাৎ করে ভয় পেয়ে আমার গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো, কেননা সামনে যে দাঁড়িয়েছিল সে পুরো রাগী চোখে আমাকে দেখছিল। আমি তাকে বললাম, কে আপনি? দরজা খোলাই ছিল, কিন্তু আমি দীপ্তিকে কোথাও দেখতে পেলাম না। দরজার সামনে ওই মহিলা দাঁড়িয়ে, আমি তার পাশ দিয়ে বেরোতে পারতাম না। কে এই মহিলা? একে দেখে আমার খুব ভয় করছিল, কেননা মহিলাকে দেখে খুব রেগে আছে বলে মনে হচ্ছিল। কেন আমি দীপ্তির কথা মেনে নিলাম? এখানে আসা আমার বোকামো হয়েছে। এখন আমি কোনো বড় ঝামেলায় না ফেসে যাই। ওই মহিলাটি বললেন, আমি দীপ্তির মা, আর এখন তোমার বিয়ে দীপ্তির সাথে হতে যাচ্ছে। মায়ের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আর চিৎকার করে তাকে বললাম, কী ধরনের বাজে কথা বলছেন আপনি? আমার কথা শুনে ওই মহিলা চোখ পাকিয়ে বললেন, আওয়াজ নিচু করে কথা বলো, এখনই তোমার বিয়ের ব্যবস্থা করা হবে। আমি বললাম, আপনি মেয়ে মানুষ বলে আপনাকে সম্মান করছি, এটা কি মগের মুলুক নাকি যে আপনি আপনার 14 বছরের মেয়ের সাথে আমার বিয়ে দেবেন? ও 14 বছরের আর আমি কোথায় 28 বছরের ছেলে। এমনিতেও আমার বিয়ে হতে যাচ্ছে,
নিজের মেয়ের বিয়ে দেওয়ার এতই শখ যখন, তখন ওর জন্য ওর বয়সী কোনো ছেলের খোঁজ করুন। আমি রাগী স্বরে এই কথা বলে তাড়াতাড়ি করে বাইরের দিকে যাচ্ছিলাম, কিন্তু দরজা থেকে বাইরে বের হওয়ার আগেই হঠাৎ কেউ পিছন থেকে কোনো জিনিস দিয়ে আমার মাথায় মারল। আমি কিছু বুঝতে পারছিলাম না, ব্যথায় আমার মাথা ফেটে যাচ্ছিল। কোনো রকমে পিছন দিকে ফিরে দেখলাম দীপ্তির মায়ের হাতে একটা লাঠি, যেটাতে তিনি আমার মাথায় মেরেছেন। আমি ব্যথা সহ্য করতে না পেরে হঠাৎই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। এই সব কিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে আমি কিছু বোঝার বা চিন্তা করার সুযোগ পাইনি। না জানি আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম, কিন্তু যখন জ্ঞান ফিরল তখনও আমার মাথা ব্যথা করছিল আর চোখও ভারী ভারী মনে হচ্ছিল। আমার মাথা চেপে কষ্ট কিছুটা কম করার চেষ্টা করলাম। যখন কিছুটা স্বস্তি এলো তখনই আমার চোখের সামনে অজ্ঞান হওয়ার আগের দৃশ্য ভাসতে লাগলো। যেখানে আমি আছি সেই ঘরে খুব অন্ধকার। চতুর্দিকে তাকিয়ে আমার মনে হলো আমি কোনো ফাঁকা ঘরে বসে আছি, যেখানে পুরনো জিনিসপত্র ভরা, আর সেখান থেকে বাজে গন্ধ আসছিল। এটা সেই ঘর না যেখানে আমাকে দীপ্তি নিয়ে এসেছিল। এখন আমি পস্তাচ্ছিলাম যে কেন আমি দীপ্তির কথা মেনে নিয়েছিলাম। বাড়িতে আমার মা আমার অপেক্ষা করছে আর হয়তো টেনশনে পড়ে আমাকে খুঁজছে। না জানি কতক্ষণ থেকে আমি এই ঘরে বন্ধ হয়ে আছি। আমি পকেটে আমার মোবাইল খুঁজলাম, কিন্তু মোবাইলও আমার কাছে ছিল না। তার মানে ওই মহিলা আমার মোবাইল পকেট থেকে বের করে নিয়েছে। বুঝতে পারছি না ওই মহিলা কেন আমার সাথে এরকম করছে। আমি তাড়াতাড়ি করে দরজার দিকে এগোলাম, জোরে জোরে দরজা ধাক্কালাম, চিৎকার করে দরজা খুলতে বললাম, কিন্তু কেউই কোনো জবাব দিল না। ক্লান্ত হয়ে আমি সেখানেই বসে পড়লাম আর কারো আসার অপেক্ষা করতে লাগলাম। জানি না এই মহিলা আর আমার সাথে কি করতে চাইছে। এই মহিলা আমাকে মারতে চাইছে না তো? কিন্তু সে তো আমাকে নিজের মেয়েকে বিয়ে করার জন্য বলছিল, কিন্তু আমি এই বিয়েতে কখনোই রাজি হব না। আর আমি কিভাবে দীপ্তিকে বিয়ে করতে রাজি হতে পারি? কেননা দীপ্তির বয়স মাত্র 14 বছর। বাইরের দিন না রাত্রি কিছুই বুঝতে পারছিলাম না। না জানি কতক্ষণ আমি এই ঘরে কাটিয়েছি। আমি কখনো বসে পড়তাম, আবার কখনো উঠে হাঁটাহাঁটি করতাম, কেননা আমার খুব খিদে পাচ্ছিল। কিন্তু সেই মহিলা যাকে দীপ্তি নিজের মা বলেছিল, সে আমাকে এখানে ঘরে আটকে রেখে চলে গেছে আর ফিরে এসে আমার খবরও নেওয়ার চেষ্টা করেনি। এসব কিছু ভেবে ভেবেই আমার মাথা ব্যথা করতে শুরু করেছিল। হঠাৎ দরজা খোলার আওয়াজে সেদিকে তাকিয়ে দেখলাম সেই মহিলা ঘরের ভিতরে আসছে। তার হাতে একটা ব্যাগ ছিল, যেটা তিনি আমাকে ধরিয়ে দিয়ে বললেন, এই নাও, খাবার খেয়ে নাও। আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি চুপচাপ ওই ব্যাগটা হাতে ধরে নিলাম। আমি সেই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি এই সব কিছু কেন করছেন? তখন ওই মহিলা বলতে লাগলেন, তোমার মা আমার কাছে প্রতিজ্ঞা করেছিল যে তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেবে। সে নিজের প্রতিজ্ঞা ভুলে গেছে। আমি যখন তোমার মাকে এই কথাটা মনে করালাম তখন সে নিজের প্রতিজ্ঞা থেকে পিছিয়ে আসে। কিন্তু আমি ওকে এত সহজে তো যেতে দেব না। তাই তো আমি তোমাকে চালাকি করে বাড়িতে ডেকেছিলাম, যাতে তোমার আর আমার মেয়ের বিয়ে দিতে পারি। এই পেপারটা ধরো আর এতে সাইন করে দাও। মহিলা খুব রেগে রেখে কথা বলেছিলেন। তিনি পেপার আর পেন আমার দিকে এগিয়ে দিলেন। আমি তার কথায় ওই পেপার নিজের হাতে নিলাম, আর যখন পড়ে দেখলাম তখন হতবাক হয়ে গেলাম। আমি বুঝে গেছি যে এটা ম্যারেজ পেপার, যার একদিকে কোনো মেয়ের সাইন করা ছিল, যেটা হয়তো দীপ্তির ছিল। আমি ওই মহিলাকে বললাম, আপনি কেমন মা যে নিজের ছোট বাচ্চা মেয়েকে এত বড় ছেলের হাতে তুলে দিচ্ছেন? আপনি নিজের মেয়ের সাথে এত বড় বাপ কিভাবে করতে পারেন? এখনও ও যুবতী হয়নি, ও বাচ্চা। আপনি নাবালিকা মেয়ের বিয়ে দিতে পারেন না। আপনি জানেন এর জন্য আপনাকে অ্যারেস্ট হতে হবে, কারণ আপনার মেয়ের বয়স এখনও 18 বছর হয়নি। ওই মহিলা বললেন, ও আমার মেয়ে, আমি যেরকম চাই ওর সাথে করতে পারি। ও যুবতী হয়নি, কিন্তু তুমি তো যুবক হয়ে গেছো। চুপচাপ এর পেপারে সাইন করে দাও। তোমার মা না হোক, তোমাকে তো তোমার মায়ের প্রতিজ্ঞা পূরণ করতে হবে। আমি বললাম, আমার মা কখনোই একটা 14 বছরের মেয়ের সাথে আমার বিয়ে করার প্রতিজ্ঞা করাতে পারে না। আমার নিজের মায়ের উপরে পুরো ভরসা আছে। ওই মহিলা রেগে গেলেন আর আমাকে বললেন যে তোমার মা হয়তো তোমাকে বলেনি, কিন্তু এটাই সত্যি। তোমার মা আমার কাছে প্রতিজ্ঞা করেছিল যে তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেবে। আর এখন তোমার মা বলছে যে। এই সময়ে তার ফোন বাজতে লাগলো। তিনি উঠে ফোনে কথা বললেন, তারপর আমার দিকে তাকিয়ে আমাকে বললেন, আমি কালকে আবার আসব, আর যেভাবেই হোক এই পেপারের উপরে তোমার সাইন চাই, না হলে ভালো হবে না। ওই মহিলা আমাকে ধমকিয়ে বাইরে বেরিয়ে দিলেন। আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে এই মহিলা কী সব কথা বলছেন। এখন আমিও সমস্ত সত্যিটা জানতে চাইতাম। আমি জানতে চাইতাম যে কেন দীপ্তির বিয়ে আমার সাথে দিতে চাইছেন। আমি খাবার খেয়ে নিলাম,
সেই রাতটা আমার চিন্তায় চিন্তায় কেটে গেল। সে শুধু আমাকে একবারের খাবার দিয়েছিল, হয়তো সেই কারণে একবারের খাবার দিয়েছিল যাতে আমি তার কথা মেনে নিয়ে তার মেয়েকে বিয়ে করে নেই আর এই পেপারে সাইন করে দেই। আমার নিজের মায়ের উপরে পুরো বিশ্বাস ছিল যে সে কখনোই এরকম করতে পারেন না। পরের দিন আবার দরজা খুলল, আর এবার ঘরের মধ্যে মহিলা নয়, একটা পুরুষ ঢুকলো। কিন্তু এটা দেখে আমি অবাক হলাম যে ওই লোকটা হুইল চেয়ারের উপরে বসে আছে, তার মানে এই মানুষটা পঙ্গু। আমার প্রথমে যে খেয়াল এলো সেটা হলো ইনি দীপ্তির বাবা না তো। আমি তাকে কিছু না জিজ্ঞেস করার পরেও তিনি বলতে লাগলেন, আমি দীপ্তির বাবা, আর যে তোমাকে এখানে আটকে রেখেছিল সে দীপ্তির মা। এই লোকটার বয়স মোটামুটি 50 বছর, আর তার স্ত্রীর বয়স মোটামুটি 45-46 হবে। আমি এই লোকটাকে কিছু জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু তিনি আমাকে চুপ থাকতে বললেন। এরপরে আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে তার পিছনে আসার ইশারা করলেন। আমি তাড়াতাড়ি করে তার পিছন পিছন চলতে লাগলাম। তিনি নিজেই তার হুইল চেয়ার চালাচ্ছিলেন, আর আমি পায়ে হেঁটে তার পিছন পিছন যাচ্ছিলাম। আমরা ওই ঘর থেকে বেরিয়ে কয়েকটা গলি পার করে প্রায় 20 মিনিট পরে তিনি আমাকে অন্য একটা ঘরে নিয়ে এলেন। এই বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর দোতলা। বাড়িটা বাইরে থেকে যত সুন্দর ছিল তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর ভেতরটা ছিল। তিনি আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে এলেন। এরপরে ওই লোকটা আমাকে ফ্রেশ হতে বললেন। আমি তার কথা মতো হাত মুখ ধুয়ে তার সামনে বসে পড়লাম। তিনি চিৎকার করে বললেন, রাধামা, খাবার নিয়ে এসো। বাইরে থেকে খাবারের ট্রে হাতে করে নিয়ে একটা খুবই সুন্দরী যুবতী মেয়ে ঘরের ভিতরে এলো। ওই লোকটা বলল, এ আমার মেয়ে রাধা, তুমি খাবার খাও, আমার মেয়ের হাতে রান্না তোমার খুব ভালো লাগবে। আমি খাবার খেতে চাইলাম না, তার কাছে এই বাড়িতে নিয়ে আসার কারণ জিজ্ঞেস করলাম। তখন সেই লোকটা বললেন, আমি তোমাকে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব, তুমি ভয় না পেয়ে নিশ্চিন্ত হয়ে আমার বাড়ির খাবার খেতে পারো। আমি প্রথমে পেট ভরে খাবার খেয়ে নিলাম, কারণ আমার খুব খিদে পেয়েছিল, আর খাবার খুব টেস্টিও হয়েছিল। খাবার খাওয়ার পরে ওই মেয়েটা আমার সামনে থেকে খাবারের প্লেট উঠিয়ে নিয়ে বাইরে চলে গেল। এরপরে ওই লোকটা বলতে শুরু করলো। সে বলল, আমার মেয়ে আর স্ত্রীর কারণে তোমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে, তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, সম্ভব হলে আমার মেয়ে আর স্ত্রীকে ক্ষমা করে দিও। ওই লোকটা আমার সামনে হাত জোর করে নিয়েছিল। আমি তার হাত ধরে মাথা নাড়িয়ে বললাম, তাহলে পুরো সত্যিটা কি? এই প্রশ্নটা হয়তো আমার চোখে মুখে ফুটে উঠেছিল। ওই লোকটা বলল, পুরো সত্যি আমি তোমাকে বলছি। তার কথা শুনে আমি তার দিকে তাকালাম, যে অর্ধেক সত্যির কারণে আমি গত কয়েক ঘন্টা থেকে যে কষ্টের মধ্যে ছিলাম সেই ব্যাপারে জানাটা আমার হক ছিল। তখনই সে বলতে লাগলো, তোমার মা আর আমার স্ত্রীর মধ্যে খুব গভীর বন্ধুত্ব ছিল, এরা দুজন ছোটোবেলার বান্ধবী। তোমার মায়ের বিয়ের পরে প্রথমে তুমি হলে, তোমার জন্মের পরে তোমার মা খুব খুশি ছিল, কেননা তুমি ছেলে ছিলে। তোমার জন্মের 4 মাস পরে আমার মেয়ের জন্ম হয়, যে এখনই খাবার নিয়ে এসেছিল। আমার স্ত্রী মেয়ে হওয়াতে নিরাশ হয়ে গিয়েছিল, কেননা সেও ছেলে চাইতো। তখনই তোমার মা রাধাকে তোমার জন্য চেয়ে নেয়। এ কথা শুনে আমার স্ত্রী খুব খুশি হয়েছিল, কেননা তাদের দুজনের বন্ধুত্বের সম্পর্কে বদলে যেতে চলেছে। এইভাবেই তোমার মা প্রতিজ্ঞা করেছিল যে সে তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেবে। তোমার মা হয়তো এই প্রতিজ্ঞা করে ভুলে গেছে, কিন্তু আমার স্ত্রীর এই কথা এখনও মনে আছে। আর তোমার ব্যাপারে রাধাও খুব ভালোভাবে জানে, কেননা রাধা ধীরে ধীরে যত বড় হচ্ছিল ওর মা ওকে তোমার ব্যাপারে সব কিছু বলছিল। রাধাকে ওর মা বলতো, আমি তোর সম্বন্ধ ঠিক করে রেখেছি, আর তোর হবু স্বামীর নাম পার্থ, তাই মনের ভুলেও অন্য কোনো ছেলের ব্যাপারে চিন্তাও করবি না। তোর বিয়ে আমার বান্ধবীর ছেলের সাথেই হবে। আমার মেয়ে কখনো অন্য কোনো ছেলের দিকে ধ্যানও দেয়নি, কেননা ও ছোটোবেলা থেকেই শুনে আসছিল যে ওর সম্বন্ধ পাকা হয়ে গেছে। এই কারণে ওর নিজের হৃদয়ে পার্থ নামের ছেলেকে বসিয়ে নিয়েছিল। আমি একটা ব্যাংকে চাকরি করতাম। আমি আমার মেয়েকে পড়াশোনা করিয়েছি। ওর কয়েক বছর পরে আমার ছোট মেয়ে দীপ্তির জন্ম হয়। সময় এভাবেই কাটতে লাগলো, কিন্তু তোমার মা ধীরে ধীরে আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তোমাদের ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলি মেলামেশাও কম হয়ে গেল। রাধার বয়স যখন 18 বছর হলো তখন আমার অ্যাক্সিডেন্ট হয়, আর এই অ্যাক্সিডেন্টে আমার পা বাদ চলে যায়। আমার অ্যাক্সিডেন্ট তোমার বাবার গাড়িতে হয়েছিল। সে চাইলে আমাকে হাসপাতালেও নিয়ে যেতে পারত। সে যদি সময় মতো আমাকে হাসপাতালে নিয়ে যেত তাহলে হয়তো আজকে আমি পঙ্গু এই রকম হয়ে থাকতাম না, কিন্তু তোমার বাবা আমাকে সেইখানে ফেলে পালিয়ে যায়। এই কথাটা যখন আমার স্ত্রী জানতে পারে তখন ও আমার এই অবস্থায় দায়ী নিজের বান্ধবীর স্বামীকে ভাবে। এরপরে ওর মনে প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে। স্ত্রীর ভালোবাসা আর বন্ধুত্বের ভালোবাসার মধ্যে সংঘর্ষ লেগে যায়।
আমার স্ত্রী প্রতিজ্ঞা করেছিল যে তোমার বিয়ে ও রাধার সাথে দিয়েই ছাড়বে, যাতে বিয়ে হওয়ার পরে রাধাকে দিয়ে তোমার বাবা মায়ের উপরে প্রতিশোধ নিতে পারে। আমার স্ত্রী এই সমস্ত কিছু শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই করেছে। আমার মেয়ে রাধা এই সব কিছু করার জন্য রাজি ছিল না। আমার বড় মেয়ে রাধা খুব সাদাসিধে, ও নিজের মায়ের মতো একদমই চালাক চতুর নয়। আমি আমার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। আমার মেয়ে রাধা ওর মাকে পরিষ্কার বলে দিয়েছিল যে বিয়ে হয়ে যাওয়ার পরে ও শ্বশুরবাড়িতে গিয়ে এই রকম কোনো ব্যবহার কখনোই করতে পারবে না, যাতে পার্থর ওপর ওর ফ্যামিলি অসন্তুষ্ট হয়। কেননা রাধা ছোটোবেলা থেকেই তোমাকে ভালোবাসতো আর তোমাকেই বিয়ে করতে চাইতো। আমার মেয়ে কখনোই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে ব্যবহার করতে রাজি হয়নি। প্রতিশোধ তো শুধু ওর মা নিতে চাইতো, আমার মেয়ে নয়। এই প্রতিশোধের আগুনে আর কেউ না, আমার মেয়েই জ্বলছিল। কেননা ও তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাইতো। কিন্তু যখন ওর মায়ের কথায় রাধা রাজি হলো না, তখন ওর মা দীপ্তিকে নিজের দ্বিতীয় অস্ত্র বানিয়ে নেয়। সে ভেবে নিয়েছে এক মেয়ে না পারলে দ্বিতীয় মেয়ের বিয়ে তোমার সাথে দিয়ে তোমার বাবা মায়ের জীবন নরক বানিয়ে দেবে। ও আমার ছোট মেয়ের অ্যাডমিশন জেনে বুঝে তোমার স্কুলে করিয়েছিল, আর ওকে প্রতিদিন শিখিয়ে দিত যে তোকে টিচারকে গিয়ে এরকমটা বলতে হবে। আমার মেয়ে দীপ্তি শুধু ওর মায়ের কথাতেই তোমাকে এরকম কথা বলতে থাকতো। ওর মা চাইতো তোমাকে কোনোভাবে এখানে ডেকে এনে জোর জবরদস্তি তোমার বিয়ে দীপ্তির সঙ্গে দিতে। কেননা রাধা এই পরিস্থিতিতে তোমাকে বিয়ে করার জন্য রাজি ছিল না। ওর নিজের শ্বশুরবাড়ির লোকের ওপর প্রতিশোধ নিতে চাইতো না। এই কারণে আমার স্ত্রী ছোট মেয়েকে নিজের অস্ত্র বানিয়ে নিয়েছিল। তাই তো সে নিজের ছোট মেয়ের বিয়ে তোমার সাথে দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। আমার স্ত্রী পাগল হয়ে গেছে আর পাগলের মতো ব্যবহার করতে শুরু করেছে। আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি। তোমাকে আমি সমস্ত সত্যি কথা বলে দিলাম। আর এটাই আমাদের আসল বাড়ি। যে বাড়িতে তোমাকে আটকে রাখা হয়েছিল সেটা আমাদের পুরনো বাড়ি। আমার স্ত্রীর মাথায় প্রতিশোধের ভূত চেপেছিল। সে যে কোনো উপায়ে তোমার মা বাবার উপরে প্রতিশোধ নিতে চাইতো। এই লোকটার সমস্ত কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তার মানে এটা প্রতিশোধ নেওয়ার গল্প ছিল, যার কারণে আমাকে আটকে রাখা হয়েছে। লোকটি আমাকে বলল, তুমি এখন স্বাধীন। এ কথা শোনার সাথে সাথে আমি তাড়াতাড়ি করে নিজের বাড়ির দিকে রওনা দিলাম। আমার বাবা মা আমার নিখোঁজ হওয়াতে পাগল হয়ে গিয়েছিল। এখন আমাকে পুরো সুস্থ দেখে আমার গলা জড়িয়ে ধরল। তারা আমাকে জিজ্ঞেস করলো, আমি তাদেরকে সমস্ত কথা বলে দিলাম। এ কথা শুনে তারাও আমার মতো চমকে গেছিল। কেননা আমার মায়ের ছোটোবেলার বান্ধবীর থেকে তারা এই রকম আশা করেনি। বাবা লজ্জায় নিজের মাথা নিচু করে নিল। বাবা সেদিন ভয় পেয়ে গেছিল। এই কারণেই তিনি তাকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। বাবা বলেছিল যে সে রাধার বাবার কাছে ক্ষমা চাইতে রাজি। তার কাছে গিয়ে তার সামনে হাত জোর করে ক্ষমা চাইবে। আমরা পুরো ফ্যামিলি রাধার বাড়িতে চলে গেলাম। আমরা যখন দীপ্তিদের বাড়িতে পৌঁছালাম, তখন দীপ্তির মা ওর বাবার উপরে চিৎকার চেঁচামেচি করছিল যে তুমি কেন ওকে ছেড়ে দিলে। তখনই হঠাৎ আমার বাবাকে দেখে তিনি খুব রেগে গেলেন। কিন্তু বাবা সোজা গিয়ে রাধার বাবার কাছে ক্ষমা চাইল। রাধার বাবা যখন নিজের স্ত্রীকে বোঝালেন, তখন তিনি বুঝতে পারলেন কিন্তু তার একটা শর্ত ছিল যে আমাকে রাধাকে বিয়ে করতে হবে। আমি তার শর্তে রাজি হয়ে যাই। কিছুদিন পরেই আমার আর রাধার বিয়ে হয়ে গেল। এরপরে আমার মা আর রাধার মায়ের মধ্যে আগেকার বন্ধুত্ব আবার জেগে উঠল। আমাদের দুই ফ্যামিলির মধ্যে এখন সব কিছু ঠিক হয়ে গেছে। রাধা খুব ভালো মেয়ে। আমি ওকে প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছিলাম। এখন আমি আমার স্ত্রী রাধার সাথে খুব খুশি। আমার মা রাধাকে বৌমা নয় বরং মেয়ে মনে করে। এখন আমরা সবাই মিলে খুব খুশি আর শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছি, যাতে না তো কোনো দুঃখ না কষ্ট ছিল। দীপ্তিকে আমরা এখন পুরানো কথা বলে বলে রাগাতাম, আর এতে ওই বেচারি খুব লজ্জা পেয়ে যেত। কেননা সে শুধুমাত্র নিজের মায়ের কথা অনুযায়ী এসব করছিল। আমি এখনও স্কুলে চাকরি করছি। এখন তো দীপ্তিও অনেক বড় হয়ে গেছে। এখনও আমারও ছোটোবেলার কথা মনে পড়লে এসব কথা বলে ওকে জ্বালাতাম। জীবনে কখনো প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের এতটা নিচে নামা উচিত নয় যে অন্য কারো অপরাধের শাস্তি অন্য কেউ পাচ্ছে। একটা কথা মনে রাখবেন, কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার ছেলেমেয়ের ওপরে জীবনভর এর খারাপ প্রভাব পড়ে। দীপ্তির মা নিজের প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় ওকে খারাপ শিক্ষা দিয়েছিল। এই অবস্থায় কখনোই পৌঁছাবেন না যে যাতে আপনার বাচ্চার শৈশব নষ্ট হয়ে যায়। বাচ্চাদের সাথে সবসময় বাচ্চার মতোই ট্রিট করবেন, ওদেরকে বড় বাড়ানোর চেষ্টা করবেন না। আজকের গল্পটি এই পর্যন্তই। ধন্যবাদ।